আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ। এদিকে প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। জানাবো ডক্টর ইউনূসকে শাহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ। আরও জানাবো নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হবে, শঙ্কা বিএনপির। এবং সর্বশেষ জানাবো জ্বালানি তেলের দাম নির্ধারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, কারণ জানালেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপাতকালীন আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না। এটাই শহীদ আহত পরিবার সহ গণদাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি। এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট। আগেও বলেছি, এখনো বারবার করে বলছি, আওয়ামী লীগের এই দেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। তিনি আরও বলেন, এখন সেই রায় কোনো প্রক্রিয়ায় কার্যকর হবে সেটা হচ্ছে আলোচনার বিষয়। তিনি আরও বলেন, এখন সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে সেটা হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা করতে পারে। এনসিপির আহ্বায়ক বলেন, ঈদে আনন্দের মধ্যেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণঅভ্যুত্থানে আমরা যেসব ভাই বোনকে হারিয়েছি তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছি। এখানে 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি। এই ঈদের আনন্দের মধ্যে পরিবারগুলো কেমন আছে সেই শহীদদের স্মরণ করা এবং সেই পরিবারগুলোর কষ্ট ভাগ করা, যার জন্য মূলত আজকে এখানে আসা। আওয়ামী লীগের বিচারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি বরাবরের মতোই বলে আসি, এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না। জাতি হিসেবে আমরা যদি তাদের ন্যায় বিচার দিতে না পারি, প্রত্যেক মা বাবার কাছে সরকার থেকে সহযোগিতা, এগুলো তাদের কাছে বড় বিষয় না। মূলত ন্যায় বিচারটা তারা যাতে পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, এবং আমাদের দলীয় এজেন্ডার মধ্যে বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন, 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। অভ্যুত্থানে আহত নিহতের পরিবারকে সহযোগিতার বিষয়ে তিনি আরও বলেন, আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো ও সহযোগিতার যে কমতি রয়েছে সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে এই পরিবারকে যেটা সহযোগিতা, মাসিক ভাতার যে ঘোষণা হয়েছিল সেটা ঈদের আগে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যোগাযোগ করেছি, খুব কম পরিমাণ পরিবারের কাছে সেটি পৌঁছাতে পেরেছে। আমরা আশা করব সরকার এসব বিষয়ে যে প্রতিশ্রুতি বা ঘোষণা দিয়েছে তা দ্রুত গতিতে বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক চিঠিতে তিনি প্রধান উপদেষ্টা ও দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। নরেন্দ্র মোদির পাঠানো চিঠিতে বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতর উৎসবের আনন্দময় উৎসবে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পবিত্র এই মাসে 20 কোটি ভারতীয় তাদের ভাই বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। নরেন্দ্র মোদি চিঠিতে উল্লেখ করেন, ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন প্রতিফলন কৃতজ্ঞতা ও ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের একসঙ্গে আবদ্ধ করে। এই শুভ উপলক্ষে আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক। ডক্টর ইউনূসকে শাহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, ফোন আলাপে দুজনের মধ্যে দারুণ আলাপ হয়েছে। শাহবাজ শরীফ উল্লেখ করেন, ফোন আলাপে তিনি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি। তিনি আরও জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 22 এপ্রিল ঢাকা সফর করবেন। একটি বাণিজ্য প্রতিনিধি দল
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 22 এপ্রিল ঢাকা সফর করবেন একটি বাণিজ্য প্রতিনিধি দল সহ। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির ওপর আলোচনা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মিসেস রুনা লায়লা এবং একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন। শাহবাজ শরীফ আরও উল্লেখ করেন, পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে ইনশাল্লাহ। এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হবে, শঙ্কা বিএনপির। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হবে বলে সতর্ক করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। সম্প্রতি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন 2026 সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ছাত্র নেতৃত্বাধীন তীব্র বিক্ষোভের ফলে ভারতের দীর্ঘদিনের মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আগস্ট মাস থেকে 173 মিলিয়ন জনসংখ্যার এই দেশটি শাসন করছে। দেশের দুই বৃহত্তম দল হাসিনার আওয়ামী লীগ এবং তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত বছর নির্বাচন চেয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস গত মঙ্গলবার এক বক্তৃতায় বলেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে পারে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করতে সংস্কারের জন্য সময় দেওয়া হবে। বিরোধী দল এবং কিছু পশ্চিমা দেশ হাসিনার বিরুদ্ধে পূর্ববর্তী নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছিল। এই মাসের শুরুতে ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেছিলেন, পুলিশিং এবং আইন শৃঙ্খলা এখনও পুরোপুরি পুনরুদ্ধার করা যায়নি বলে এই বছরের নির্বাচন আয়োজন কঠিন হবে। কিন্তু বিরোধী দল বিএনপি এই বছর গণতন্ত্রে ফিরে আসতে চায় বলে দলটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার সদস্য এবং সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন। গত শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে বলেন, আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ঘোষণা করা এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া। ওয়াশিংটন ডিসি থেকে কথা বলতে গিয়ে মঈন খান দাবি করেন, ডিসেম্বর মাস সাধারণভাবে সম্মত সময়সূচি। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ওয়াশিংটন ডিসি থেকে সাক্ষাৎকার দেওয়া এই বিএনপি নেতা সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করতে চাইছেন। তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ থাকবে। এর অর্থ হলো কিছু অস্থিরতা হয়তো সময়ে সিদ্ধান্ত নেবে। মঈন খান হলেন প্রথম সিনিয়র কোনো বিএনপি নেতা যিনি এই বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর পলায়ন এবং দেশের বাইরে অন্যান্য স্থানে অন্যান্য সিনিয়র নেতারা পলাতক থাকায় হাসিনার আওয়ামী লীগ মূলত ভেঙে পড়েছে। পরবর্তী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নতুন প্রতিষ্ঠিত সংগঠন জাতীয় নাগরিক পার্টি। ছাত্রনেতারা বলেছেন, বাংলাদেশের এই দুটি প্রতিষ্ঠান দল নিয়ে ক্লান্ত এবং সবাই নির্বাচন পরিবর্তন চায়। কিন্তু মঈন খান বলেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপ থেকে দেখা যাচ্ছে যে আগামী বছরের মধ্যে যে কোনো নির্বাচনে দলটি সহজ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নির্বাচন ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান লন্ডনে স্বনির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন। সাম্প্রতিক মাসগুলোতে তার এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি আদালতের আদেশ বাতিল করা হয়েছে, যার ফলে তিনি দেশে ফিরে আসতে পারবেন। মঈন খান বলেন, বিএনপির এখনও কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচিত হয়ে গেলে তারা ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের সাথে কাজ করার জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, নির্বাচনের পরে গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদের সাথে সরকার গঠন করতে চাইব আমরা। জ্বালানি তেলের দাম নির্ধারণ। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম কার্যকর হবে 1 এপ্রিল থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। 2025 সালের এপ্রিল মাসের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অপরিবর্তিত রেখে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য হবে ডিজেল প্রতি লিটার 105 টাকা, কেরোসিন প্রতি লিটার 105 টাকা, অকটেন প্রতি লিটার 126 টাকা ও পেট্রোল প্রতি লিটার 122 টাকা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।